আপনি যদি এখনো আপনার টাকা ব্যাংকে রেখে নিশ্চিন্তে থাকেন, তাহলে আপনি এক বিশাল ধোঁকায় আছেন। কারণ ব্যাংক হচ্ছে ধনী না হওয়ার সবচাইতে বড় ফাঁদ। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই ভিডিও দেখার পর আপনি টাকা রাখার জায়গা বদলে দেবেন চিরতরে। আপনি ব্যাংকে টাকা রাখেন 3 থেকে 3.5% ইন্টারেস্টের জন্য, অথচ সেই টাকায় ব্যাংক লোন দেয় 10 থেকে 15% হারে। তাহলে লাভটা কার? ব্যাংকের না আপনার? আর ক্ষতিটা কার? যেখানে ইনফ্লেশন হচ্ছে প্রতি বছরে 7 থেকে 7.5%, আর আপনার টাকা বাড়ছে 3 থেকে 4%। মানে আপনি আস্তে আস্তে গরিব হচ্ছেন, কিন্তু তা বুঝতেই পারছেন না। আপনি কাজ করে টাকা জমাচ্ছেন, আর সেই ব্যাংক সেই টাকা নিয়ে ব্যবসা করে যাচ্ছে। আপনি টাকা জমিয়ে গরিব হয়ে যাচ্ছেন, আর ব্যাংক আপনার টাকা খাটিয়ে ধনী হয়ে যাচ্ছে। তাহলে ধনীরা কিভাবে ব্যাংকটাকে ব্যবহার করে? ধনীরা কিন্তু টাকা ব্যাংকে রাখে না, বরং ব্যাংকের টাকায় নেয় লোন নিয়ে, এবং তা খাটায় বিভিন্ন ইনভেস্টমেন্টে। তারা বিভিন্ন দিকে টাকা খাটায়, যেমন ধরুন শেয়ার মার্কেট, রিয়েল এস্টেট, বিজনেস, বিভিন্ন ধরনের তারা এগুলো টাকাগুলোকে খাটাতে থাকে। আর আপনি শুধু গিয়ে জমিয়ে যাচ্ছেন, জমিয়ে জমিয়ে আস্তে আস্তে গরিব হচ্ছেন, এবং আপনার অর্থনৈতিক অবস্থা আরো দুর্বল হয়ে যাচ্ছে। যেখানে ইনফ্লুয়েন্স ও সেভিংস এর হার আপনি হিসাবই করতে পারছেন না। আপনাকে বুঝতে হবে যে টাকা জমিয়ে আপনি নিরাপদ। এটা কি আপনি জানেন যে আপনি যে টাকাটা জমাচ্ছেন সেখানে আপনি কি নিরাপদ আছেন? একবার ভেবেছেন? জানেন কি 10 বছর আগে 100 টাকায় যেটা কিনতেন, আজ সেটা কিনতে কত লাগছে আপনার? একবার হিসাবটা করুন। আপনার সেভিংস হারাচ্ছে তার শক্তি, টাকার ক্রয় ক্ষমতা কমছে। সেভিংস মানেই জানবেন ধ্বংসের রাস্তা, যদি তাকে খাটানো না হয়। আপনাকে বুঝতে হবে যে আপনি যে টাকাটা সেভিংস করছেন সেটা যদি কোনো জায়গায় কোনো প্ল্যানিং এ না লাগান, কোনো কাজে না লাগান, তার মানে তো টাকার ভ্যালু কমে যাচ্ছে আপনার। টাকা জমিয়ে রাখবেন না, টাকাটাকে ইউজ করুন, কাজে লাগান। এবার আপনার প্রশ্ন আসতে পারে, তাহলে টাকাটা কোথায় লাগাবো? টাকা কোথায় রাখবেন, এখানে সেই 5টা নিরাপদ জায়গার কথা বলবো যেখানে ধনীরা ইনভেস্ট করে থাকেন। প্রথমে বলবো শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটটা কি? শেয়ার মার্কেট হলো এমন একটা জায়গা যেখানে কোম্পানির শেয়ার কেনা বেচা হয়। সাধারণ ভাষায় বলতে গেলে যখন আপনি কোনো কোম্পানির শেয়ার কেনেন, তখন আপনি সেই কোম্পানির একটা ছোট্ট মালিক হয়ে যাচ্ছেন। যেমন ধরুন আপনি টাটা, রিলায়েন্স বা আইটিসি যে কোনো একটা শেয়ার আপনি কিনলেন, মানে আপনি সেই কোম্পানির ছোট্ট একটা অংশীদার হয়ে গেলেন। এখানে লাভটা কিভাবে হয়? এখানে লাভটা হয় কোম্পানির যখন শেয়ারের দাম বাড়ে, এবং সেটা যদি আপনি বিক্রি করে দেন সেই মুহূর্তে, তাহলে প্রফিটটা আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়াও কোম্পানির কিছু ডিভিডেন্ড হয়, তার একটা ভাগ, কোম্পানির যে প্রফিটটা হয় তার একটা ভাগ কিন্তু আপনি পাচ্ছেন। যেমন ধরুন আপনি 5 বছর আগে 10,000 টাকা দিয়ে ধরুন একটা শেয়ার কিনেছেন, আজকে হয়তো তার দাম 30 থেকে 40 হাজার টাকা। তাহলে আপনার টাকার প্রফিট কত হচ্ছে? এই ক্ষেত্রে আপনার বেসিক কনসেপ্ট নাই থাকতে পারে। আপনি সাধারণ মানুষ, বেসিক কনসেপ্ট নেই, এটা সবারই। সেক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গায় আলোচনা করতে পারেন, জানতে পারেন তার সম্পর্কে। এমনকি শেয়ার মার্কেটে আপনাকে বুঝেই ইনভেস্ট করতে হবে, কারণ এখানে অনেক কিছু রিস্কের ব্যাপার আছে। টাকা পয়সাটা, শেয়ার মার্কেট মানে যে প্রচুর লাভ তা কিন্তু নয়, এখানে বিভিন্ন ঝুঁকি রয়েছে। তো আপনি সেই ক্ষেত্রে যদি সঠিক কোম্পানি চুজ করে ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি বেশ ভালো লাভ পাবেন। এবার বলবো 2 নম্বর হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডটা কি? মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে আপনার হয়ে একজন এক্সপার্ট আপনার টাকা খাটায়, যেমন ধরুন শেয়ার, বন্ড বা অন্যান্য জায়গায়। সাধারণ ভাষায় যদি বলি, শেয়ার মার্কেট যদি না বুঝতে পারেন বা সময় না থাকে, তাহলে মিউচুয়াল ফান্ড হলো সবচেয়ে সোজা রাস্তা। এখানে অনেক মানুষের টাকা একসাথে নিয়ে একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার তা ইনভেস্ট করেন। তাহলে এখানে লাভ হয় কিভাবে? এখানে লাভ হয় শেয়ার বা বন্ডের দাম বাড়লে সেই লাভ আপনার ফান্ডেই কিন্তু যোগ হয়ে যাবে। যেমন ধরুন প্রতি মাসে আপনি 500 বা 1,000 টাকা দিয়ে একটা এসআইপি করলেন, 5 থেকে 10 বছর পর তার লক্ষ টাকা যদি হয়ে যায়, ধরুন 1 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা যায়, এটা হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আপনি সেই বর্তমানের যা ভ্যালুয়েশন এবং তার যা রিটার্ন পাবেন, ধরুন 12%, 15% রিটার্ন প্রত্যেক বছরই চলে আসে অটোমেটিক্যালি। তো সেক্ষেত্রে আপনি যদি ধৈর্য রেখে করেন লং টার্মের প্রসেসে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো লাভ হওয়ার সুযোগ রয়েছে। এটাও কিন্তু ঝুঁকিপূর্ণ, কিন্তু এক্ষেত্রে আপনাকে ঝুঁকিটা অনেকটা কম। এই কারণেই বলবো, কারণ দেশের অগ্রগতির সাথে সাথে আমাদের বিভিন্ন ইনভেস্টমেন্ট প্ল্যানগুলো গ্রোথ করছে। সেক্ষেত্রে আপনার লস হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে, এবং আপনার প্রফিট হওয়ার চান্সটা অনেকটাই থেকে যায়। থার্ড বলবো রিয়েল এস্টেট। এটা কি?
জমি, ফ্ল্যাট বা বাড়ির দোকান এগুলোকে কিন্তু রিয়েল এস্টেট বলা হয়। আপনি দেখুন বড় বড় যারা কোম্পানির মালিক বা বড় বড় যারা ধনী ব্যক্তি তারা কিন্তু দেখবেন টাকা শুধু ব্যাংকে রাখছে না, তারা টাকা নিয়ে কি করছে, কিছু জমি জায়গা কিনে রাখছে। কোথায়? যেখানে ভালো লোকেশন আছে জমির। আপনি যদি একটা ভালো লোকেশন দেখে কিছু টাকা ইনভেস্ট করে জায়গাটা কিনে নিতে পারেন এবং ভবিষ্যতে যদি একটা ফ্ল্যাট বা বাড়ি বানিয়ে দেন, সেক্ষেত্রে কি হবে? আপনি ভাড়াও দিতে পারেন, অথবা ওই জায়গাটাকে কিছুদিন পর বিক্রি করতে পারেন। তো সেটা যদি আপনি ইনভেস্ট করেন সেখানে, তবেই তো আপনি সেটা আপনার হবে। এবং আপনার এখানে লাভটা কিসের? এই যে আপনি ফ্ল্যাট বা বাড়িটা বানালেন, সেক্ষেত্রে যদি ভাড়া দেন, তাহলে একটা ভাড়াটা আপনার প্যাসিভ ইনকাম হয়ে আসছে আপনার কাছে। এবং আপনি জানবেন আজকে জায়গার যা দাম, ইনফ্লুয়েন্স যে হারে বাড়ছে, 7 থেকে 7.5% বা 8% হারে ইনফ্লেশন হচ্ছে সারা দেশে। ইনফ্লেশন বাড়া মানে জায়গার ভ্যালু বাড়া। আপনি যে জায়গাটা দিয়ে 10 লাখে কিনছেন, আজ থেকে 5 বছর পরে গিয়ে দেখবেন সেই জায়গার ভ্যালু দাঁড়াচ্ছে মোটামুটি কিছু না হলে আরো 30% অ্যাড হয়ে যাবে জায়গাটার, বা ডবল হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে প্রফিটটা কোথায় আপনার? আপনি একটা হিসাব করুন, 2010 সালে 10 লাখের একটা কেনা জায়গায় আজকে তার দাম দাঁড়াচ্ছে 30 থেকে 40 লক্ষ টাকা। ভাবুন প্রফিটটা কোথায়। আপনাকে বুঝতে হবে ইনভেস্টমেন্টের জায়গাগুলো, যে আপনি লোকেশনটা যদি ঠিকঠাক কিনতে পারেন জায়গার, আপনার অবশ্যই ভ্যালুয়েশন পাবেন। ফোর্থ বলবো ব্যবসা। ব্যবসা জিনিসটা আমরা সবাই জানি। ব্যবসা করতে গেলে আমাদের মধ্যে একটা প্রথমেই একটা স্বাভাবিক ধারণা জন্মায়, আমরা প্রথমেই ব্যবসা করতে গেলে বড় সড়ো কিছু একটা ব্যাপার প্ল্যান করি। বড় বড় কোম্পানিতে থাকবে, বড় বড় লোক কাজ করবে আমার হয়, এইসব ভাবি। দিয়ে আমরা এগুলো না করতে পেরে পিছিয়ে আসি। কিন্তু আমরা যদি ছোটখাটো একটা ব্যবসা দিয়ে শুরু করতে পারি, ধরুন আপনি একটা যে কোনো চায়ের দোকান করলেন, বা কোনো একটা শপ করলেন, ছোটখাটো একটা মেডিসিন দোকান করলেন, বা কোনো পাইকারি দোকান করলেন, খুচরো দোকান করলেন, তাহলে সেখানে যদি আপনি অনলাইনে বা অ্যাপসের মাধ্যমেও ব্যবসা করতে পারেন এবং সেখানে যে ছোট ছোট ভাবে আয়গুলো শুরু করেন, যদি একটু বুদ্ধি খাটান সেখানে করে, যদি নিজের ইন্টারেস্ট থাকে ব্যবসার প্রতি, তাহলে অটোমেটিক একজন করতে পারবেন। এখানে আপনি জানেন যে আপনার গ্রাহক বাড়লে অটোমেটিক ইনকাম বাড়বে। এবং ব্যবসাটা হচ্ছে কি, নিজের সময় ও নিজের নিয়ন্ত্রণে থাকে কিন্তু, মানে আপনি আপনার মালিক, আপনার পিছনে কোনো চাবিকাঠি কারণ নেই। এখানে অনেক সিস্টেম আছে, যেরকম ধরুন অনলাইন কুরিয়ার যদি আপনি স্টার্ট করতে পারেন, যে কুরিয়ারের মাধ্যমে আপনি কাউকে মালটা ডেলিভারি করবেন এক জায়গা থেকে আরেক জায়গায়, সেক্ষেত্রে আপনার প্রফিট আছে। কেউ নিজের জামা কাপড়ের দোকান খুলেছেন, ঠিক আছে, সেটাও একজনের কাজ হচ্ছে। ধরুন কেউ আবার ইউটিউব বা বিভিন্ন স্কিল শেখানোর বিজনেস করছে, সেটাও একটা ভালো জিনিস। ব্যবসা শুরু মানে নিজের টাকা নিজের নিয়ন্ত্রণে রাখা, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। লাস্ট অ্যান্ড ফাইনাল বলবো ডিজিটাল এস্টেট। এটা কি জিনিস? এটা এমন একটা জিনিস যেটা অনলাইনে একবার বানালে সেটা বারবার টাকা নিয়ে দিতে পারে আপনাকে। সাধারণ ভাষায় যেমন ধরুন একটা ইবুক লিখলেন আপনি, সেটা কিন্তু বারবার বিক্রি হচ্ছে। আপনি একটা স্কিল শেখানোর কোর্স বানালেন, অনলাইনে মানুষ কিন্তু সেটা বারবার কিনবে। অথবা ধরুন আপনি একজন ইউটিউব চ্যানেল বা ব্লগ বানালেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রেগুলার ইনকাম আসবে। ধরা যাক আপনাকে কোনো একটা ব্যক্তি প্রশ্ন করলো যে আপনাকে 50,000 টাকা দিলে আপনি খুশি হবেন, না 50,000 ফলোয়ার দিলে আপনি খুশি হবেন। আমরা সাধারণ মানুষরা কি ভাববো যে 50,000 টাকাটা পেলেই খুশি। কিন্তু যারা ইউটিউব বা ফেসবুক এই ধরনের প্ল্যাটফর্মে কাজ করছেন, তারা কিন্তু 50,000 টাকার দিকে ঝুঁকবেন না, তারা ঝুঁকবে 50,000 ফলোয়ারের দিকে। কেন ঝুঁকবে? কারণ ওই 50,000 টাকাটা তার কত আয় দেবে, কত ইনকাম দেবে তার ওই টাকা থেকে। কিন্তু 50,000 ফলোয়ার যদি তার থাকে, ওই প্রতিটা ফলোয়ার থেকে সে ইনকাম পাবে। আপনাকে জানতে হবে যেখান থেকে বারবার ইনকাম হচ্ছে, এবং একবার আনালে বহু দিন আপনি এটা আয় করতে পারবেন। যেমন ধরুন আপনি ফিন্যান্সিং শিখেছেন, সেখানে যদি কোর্স বানান, সেখান থেকে আপনি ইনকাম পাচ্ছেন। কেউ ডিজিটাল প্রোডাক্ট বানাচ্ছেন, যেমন ইবুক, তো সেক্ষেত্রে আপনার বিক্রি হচ্ছে সারা বছর, আপনার সেক্ষেত্রেও ইনকাম পাচ্ছেন। আপনি ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, আপনি সেখানে পাচ্ছেন অ্যাড রেভিনিউ। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি যে সমস্ত জায়গাগুলো ইনভেস্ট করছেন, সেইখানে আপনার টাকাটা কোথায়। আপনি একটা জিনিস ভাবুন, আপনি একটা মাথায় রাখবেন যে টাকা যেন টাকা কামায়, এমন একটা জায়গায় রাখবেন। আপনার মাথায় রাখতে হবে ব্যাংকে টাকা রাখা একটা মানসিক দাসত্ব। আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে টাকা জমাও, সেভ করো, নিরাপদ থাকো। এটা এক ধরনের সিস্টেমেটিক দারিদ্রতা তৈরি করা। আপনার টাকা যদি কাজ না করে, তবে জানবেন সেটা কিন্তু একটা মৃত টাকার মতো, যা আপনাকে কখনোই ধনী করবে না। আপনি সিস্টেম ভাঙার খেলাটাকে একটু বোঝার চেষ্টা করুন, ইনভেস্ট করা শিখুন। আজকের পর যদি আপনার মনে হয় যে টাকা ব্যাংকে রাখবেন, বা যদি মনে হয় যে আপনার নিজের ভবিষ্যৎ
আপনি নিজে হাতে ধ্বংসের দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন, তাহলে আপনি আজকেই সিদ্ধান্ত নিন, ইনভেস্ট করা শিখুন, একটু রিস্ক নিতে শিখুন। কারণ টাকা যদি আপনার জন্য কাজ না করে, আপনি সারা জীবনে কিন্তু টাকার জন্য কাজ করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কোথায় ইনভেস্ট করছেন। ধন্যবাদ।